স্বাগত জেবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি শোভন আরেফ। এখন একটি উত্তাল সময় চলছে সর্বত্র। আন্দোলন, দাবি, পাল্টা দাবির সাথে সাথে চলছে কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপ। এমন পরিস্থিতিতে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কতটা? জনগণের অভিযোগ এবং ধারণার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদরা সমাজ, দল, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়ে কি ভাবছেন সেসব তুলে ধরার আয়োজন আমাদের আজকের। একটি সুনির্দিষ্ট বিষয়ে দুটি ভিন্ন মত অথবা একই মত উঠে আসতে পারে আমাদের আজকের আলোচনার আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি যে আন্দোলন চলছে সেই আন্দোলনের নেতৃত্বে কে, শিক্ষার্থী না রাজনীতিক? আলোচনায় আমাদের দুজন রাজনীতিবিদ স্টুডিওতে আছেন, আমরা পরিচিত হয়ে নিতে চাই। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন বিএনপি সাবেক সংসদ সদস্য এবং সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনু। মনে আপা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে কে নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনে, যে আন্দোলন বেশ কিছুদিন ধরে আমাদের পুরো রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় একটি বড় প্রভাব ফেলছে। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে যদি শুরুতে আসি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে একটা যেটা মীমাংসিত একটা সময় 18-র আন্দোলনটা ছিল, তখন ঠিক ছিল। সেই আন্দোলনে যখন একটা দেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ ব্যক্তি, নির্বাহী প্রধান, যখন মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলে ঠিক আছে দিয়ে দিলাম, বাতিল করলাম, তারা চেয়েছিল সংস্কার, সেখানে তারা আরও একগুণ বেশি পেয়ে বাতিল হয়ে গেল। এবং বাতিল 4 বছর থাকার পরে যখন আবার এটা নতুন করে আবার উঠে আসলো, সেটাকেও কিন্তু নির্বাহী, এখানে আমরা যে সংবিধান দেখি আমাদের, সেই সংবিধানে কোথাও এরকম কিছু লেখা নাই যে কোটা দিতে হবে। একটা জায়গায় লেখা আছে যে অনগ্রসর কোনো কাউকে, অনগ্রসরের মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধা পড়ে না, যেটা নিয়ে কথা। আর এই আন্দোলনকারীরা কিন্তু বাতিল চায় নাই, তারা সংস্কার চেয়েছিল। তারা অনেক কিছুই বাতিল করতে চায় না, লাইক আপনার প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বা আপনার নৃতাত্ত্বিক অথবা নারী কোটা, এগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। যেটা নিয়ে ছিল সেটা নিয়েই আগুনে ঘি ঢেলে দিল কারা? সরকার প্রধান। আবারও সেই ঘি ঢালাটা এমন একটা জায়গায়, এত সেন্সিটিভ জায়গায়, কারণে অকারণে যারা চেতনা বিক্রি করে খায়, বিক্রি করতে করতে একটা জায়গায় যে কোথায় গিয়ে থামতে হবে তারা সেটাও ভুলে গিয়েছিল। না, কিন্তু নীলোফার চৌধুরী মনি, আমি আপনার প্রেক্ষাপটের জন্য ধন্যবাদ। আপনি পুরো বিষয়টি 18-র আন্দোলন থেকে বলছেন। 18-19 তারিখ মানে 16, 17, 18 সেই সময় যে ঘটনা ঘটলো সেই পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি, আমার ধারণা দর্শকরাও জানেন। এখন এই আন্দোলন যেটি হচ্ছে, আন্দোলন তো আজকে আমরা বিক্ষোভ দেখেছি, গণবিক্ষোভ। গুড পয়েন্ট আপনার। এখন যে আন্দোলন চলছে, এই আন্দোলনের নেতৃত্ব কারা? না, আপনি আমাকে একটা কথা বলেন, 18-19টা কিন্তু সাধারণ কোনো দিন না। সেই দিন যে পৈশাচিক অত্যাচার হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর, যত ছেলে মেয়েরা মারা গিয়েছে, যত মানুষ মারা গিয়েছে, যত আপনার রাস্তার লোক, রিক্সাওয়ালা বা যারাই পান দোকানদার থেকে শুরু করে ছাদের উপর যে বাচ্চাটা খেলতে গিয়েছে সেটা থেকে শুরু করে, এটাকে আপনি কোনভাবে নেবেন? আপনি যখন দাবানলটা জ্বালিয়ে দিলেন, তারপরে দাবানল কিন্তু আপনার এক বাটি পানিতে দাবানল নিভবে না, সে নিভার জন্য কিন্তু আপনার হেলিকপ্টারে পানি দিতে হয় কিংবা আরও অনেক মেশিন দিয়ে পানি দিতে হয়। সেটা আপনি না করে আপনি যদি হুঙ্কার ছুড়েন এবং আপনি যদি বলেন যে আমার সব কিছু রেডি, আমার এদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, আপনি যদি এই কথাগুলো বলেন এবং আপনি যদি যেভাবেই হোক না কেন, মেট্রো রেল ধ্বংস হয়েছে বা ধ্বংস হয় না, একটা স্টেশনের কিছুটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলা কিন্তু পূরণীয়, অপূরণীয় না। একটা জীবন কিন্তু অপূরণীয় ক্ষতি, সে হোক রাস্তার লোকের জীবন, হোক প্রধানের জীবন। আপনার কথা আমি তো সেইখানে এতগুলো জীবন গেল, এখন পর্যন্ত আমরা জানি না কতগুলো জীবন গিয়েছে। সেটা স্পষ্ট, কিন্তু তারপরে যে বিচারপতি দিলরুজ্জামানের কমিশন গঠন করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, যে জায়গাগুলোতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেগুলো তিনি পরিদর্শন করেছেন। আমি কিন্তু সহজে জানতে চেয়েছিলাম যে তারপরে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের নেতৃত্ব আসলে কে দিচ্ছে? এই আন্দোলন অবশ্যই ছাত্ররা দিচ্ছে। আপনি তো নিজেই দেখছেন যে ছাত্ররা, আজকের দিনটাই দেখেন, আমরা এখন সন্ধ্যা 8টা বাজে রাত, আপনার ধরেন দুপুরের পর থেকে যে আন্দোলনটা
এই যে এর মধ্যে উত্তরায় যে গোলাগুলিটা হলো, গুলি তো আর ছাত্রছাত্রীদের কাছে ছিল না বা সাধারণ পাবলিকের কাছেও ছিল না। গুলির যে ডিজাইনটা, যে 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 সব গুলি চলে যাদের সরকারের কাছে থাকে, সেগুলো যখন চললো, আপনার খুলনায় গুলি চললো, কারা পুলিশ হামলা করলো ছাত্রদের উপর। এখানে ছাত্ররা কারা? আমাদের সন্তানরা। পুলিশের ধরেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজেপি বলেন, আমাদের প্রত্যেকেরই সন্তান ওখানে আছে। তো তারা তো ওইভাবে কাজ করার কথা। গুলিটা তো আকাশে করতে পারে, গুলি কেন মানুষের বুকের মধ্যে করতে হয়? আজকে শহীদ মিনার শাহবাগেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যারা বিক্ষোভ করেছেন সেখানেও আমরা একদম পাশাপাশি অবস্থানে দেখেছি। আবার আসবো আপনার কাছে। মানে আমার প্রশ্ন ছিল যে মানে আমরা আজকে বিষয়টি নির্ধারণ করেছে যে আন্দোলনের নেতৃত্বকে শিক্ষার্থী না রাজনীতিক। মানে জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি কি মনে করেন এখনো ছাত্ররাই কি সেই নেতৃত্বে আছে? সেই নেতৃত্ব আমরা কয়েকজন সমন্বয়কের নাম জানি, তাদেরকে আমরা কিছুক্ষণ আগেও ফেসবুকে কারোর স্ট্যাটাস দেখেছি, আবার কেউ কেউ দিতে অপরাগতা জানিয়েছেন। সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয়? আপনাকে শুভেচ্ছা, দেশবাসী এবং বিজ্ঞ আলোচক সবাইকে সালাম জানাচ্ছি। আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে নেতৃত্বে কারা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি আমি বলি কোটা সংস্কার আন্দোলন, তাহলে এটা ঠিকভাবে আমি অ্যাড্রেস করতে পারছি কি না। এক, নেতৃত্বে কারা, দৃশ্যত মনে হচ্ছে ছাত্ররা, দৃশ্যত। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়ার মধ্যে জানি যে ওদের 60 জন 60 সমন্বয়ক আছে, কেউ কাউকে চিনে না, এবং ওদের প্ল্যানগুলো যখন দেখি এভাবে হবে, তখন কিন্তু মনে হয় না যে নেতৃত্বে শুধু ছাত্ররা। আমি একটা জিনিস খুব স্পষ্ট, শুধু ছাত্ররা না মনে হয়, আমি বলছি, আমি তারা প্রাগ্রসর, তারা এখন আমরা যেটা বলছি জেনারেশন জি, আমি আসছি, সুতরাং তারা তো করতেই পারেন। আমি আসছি, সেটা হচ্ছে কি, প্রথমত আমি খুব স্পষ্ট একটা কথা বলি যে এই আন্দোলনে এক ফোঁটা রক্ত ঝরে সেটা আমরা চাইনি। জুলাইয়ের 1 তারিখ থেকে তারা রাস্তায় এসছে, 15 তারিখ পর্যন্ত রাস্তায় ছিল, কাউকে কিন্তু ফুলের টোকাও দেওয়া হয়নি। এবং ওরা রাস্তায় আসার সাথে সাথে কিন্তু সরকারি কোটা বাতিলের রায়ের, কোটার পক্ষে যে রায় হাইকোর্টে, সে রায়ের বিরুদ্ধে আপিল করে আমরা বারবার বলেছি আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা ঘরে যাও, যায়নি। দাবিটা যদি শুধু কোটা কেন্দ্রিক হতো ওরা ঘরে ফেরত যেত। ওরা এটা বোঝে না, সেটা আমি বিশ্বাস করি না। কারণ সরকার তাদের হয়ে রায় আপিল করেছে কোর্টের রায়ের বিরুদ্ধে যে আমরা কোটা বাতিল চাই, কিন্তু তারা অপেক্ষা করেনি। এই অপেক্ষা না করা, অধৈর্য হয়ে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী দুপুরে সাংবাদিক সম্মেলনে বলেছেন একটি বক্তব্য, সেটাকে বিকৃত করে মধ্যরাতে হলে হলে স্লোগান, নতুন স্লোগান তৈরি করা, বিজয় ৭১ হলে হামলা, এবং এগুলো কিন্তু এই দৃশ্যগুলো যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন বিশ্বাস করার কোনো কারণ নেই যে এর পেছনে শিক্ষার্থীরা এর নেতৃত্বে আছে। দৃশ্য তো তারা, কিন্তু এই জন্য আমি বলছি যে পেছনে কে। এখন আজকের পর্যায়ে আসি। হ্যাঁ, অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি বলেছি আগেও, আমি ফেসবুকে লিখেছি যে আপনার পাবনার সাইদের মৃত্যু যেমন আমার কাঁদায় অ্যাজ এ হিউম্যান বিং, রংপুরের ঠিক একইভাবে চট্টগ্রামে 6তলা ভবন থেকে ফেলে খুঁচিয়ে হত্যা করা আমার কাঁদায়, কারণ আমি মানুষ, বিচার হওয়া উচিত। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী মনিয়াপা যেটা বলছেন যে জীবন অপূরণীয়, সম্পদ ফেরানো যাবে, ট্রু। এটা মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুও বলেছেন, যখন উনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন, তিনি বলেছেন যে এতগুলো প্রাণ এগুলো কীভাবে ফেরত দেব, সম্পদ আজকে না হয় কালকে হয়তো গড়তে পারবো, উপলব্ধি এক জায়গায়, এখানে কোনো ভিন্নতা নেই। এবং দেখুন, আমি এখনই বলছি না যে এই মৃত্যুর জন্য কে কতটুকু দায়ী, কিন্তু আপনি দেখুন একটা জিনিস খেয়াল করুন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন, যখন আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হলো যে জাতিসংঘ এখানে এটা ইনভেস্টিগেট করতে চায়, বলা হলো যে আন্তর্জাতিক অ্যামনেস্টি ইনভেস্টিগেট করতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন আমি জাতিসংঘের আহ্বান করছি আপনি আসুন ইনভেস্টিগেট করুন, এবং প্রয়োজনে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও আসুক, ইনভেস্টিগেট করুক, তারপরে বের করা হোক কারা জড়িত। এখন বিচারটা তো আপনি অ্যাডভান্স করতে পারবেন না, এটাতে প্রক্রিয়া আছে। তো এখন সেটাও তো আমরা অপেক্ষা করছি না। এটা তো আজকে বললে বিচারটা হয়ে যাবে না, যে কোনো জিনিসই একটা প্রক্রিয়ার বিষয় আছে।
তো এই জায়গায় আরেকটা জিনিস কিংবা তদন্ত সুষ্ঠু হবে সেই আস্থার জায়গাটি তৈরি হয়েছে কিনা? রাইট, আস্থার জায়গাটা, সেজন্য তো বলছি আস্থার জায়গাটা তৈরি করার জন্য যখন শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে আন্তর্জাতিক পর্যায় থেকে সেটাকে ইনভেস্টিগেট করা হোক, তো মাননীয় প্রধানমন্ত্রী তো সাথে সাথে এটাকে এন্ডোর্স করেছেন। আরেকটা বিষয় আপনি দেখুন, আপনার রংপুরের সাইদের হত্যাকাণ্ড ভিডিও হয়েছে, খেয়াল করেন, কিন্তু ছাত্রলীগ কর্মী জুয়েল তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, তার কিন্তু ভিডিও হয়নি। পুলিশ কনস্টেবল নায়ক গিয়াস তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, কোনো ভিডিও নেই, স্টিল ছবি ছাড়া, কিন্তু অনেকগুলো ঘটনার ভিডিও হয়েছে। কারাই ভিডিওগুলো করলো, কেন করলো? অর্থাৎ আমি বলছি কি অনেক বিষয় আছে, এই জন্য আমি বলছি যে দৃশ্যত নেতৃত্ব হয়তো তাদের হাতে, কিন্তু পেছনে কে, এই জন্য অবশ্যই আন্তর্জাতিক তদন্ত সেই ইনভেস্টিগেশনে যদি যে অপরাধী হোক আমি তার বিচার চাই। আপনার কাছে কি মনে হয় এখানে পেছনের কোনো বিষয় রয়েছে, মানে রাজনীতিবিদরা কি এখানে সম্পৃক্ত কিনা? আমি আপনাকে ওনার কথারই উত্তর দিচ্ছি। আমিনুল ভাই যেটা বললেন যে ভিডিও হয়েছে, এদের এই যে ছাত্রলীগের মরার ভিডিওটা হয় নাই। ছাত্রলীগ তো মার খেয়ে মরেছে, এদের কাছে তো বন্দুক ছিল না, গুলি করে মারে নাই, ঠিক আছে? যখন কোনো অনেক লোকের মাঝখানে কাউকে মারা হয়, সবাই একটা করে কিল খুশি দিলেই কিন্তু এরকম আমরা অনেক দেখেছি রাস্তায়, মার খেয়ে অনেক ছিনতাইকারী থেকে শুরু করে অনেকে, ওটা কিন্তু ওইভাবে দেখা যায় না। আর যেইখানে যে ঘটনাটা তারা ভিডিও করার কথা না, কিন্তু যখন পুলিশ গুলি করছে, পুলিশের গুলির পারমিশনটা কে দিল আপনি বলেন? পুলিশ, আর্মি, বিডিআর এদেরকে কে দিল? পারমিশন ছাড়া কি তারা কোনো গুলি করতে পারে না। যদি গুলি করতো তাহলে কি হতো? তাহলে কিন্তু তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতো। তারা কিন্তু কাঠগড়ায় দাঁড়াবে দূরের কথা, হেলিকপ্টার থেকে গুলি করে ছাদের মানুষ মেরে ফেলেছে, 6 তলা 5 তলা 3 তলার মানুষ মেরে ফেলেছে। আপনি যে 2-3 দিনের কথা বলছেন, সেই 2-3 দিনের পরবর্তী সময় তো এই যে যেটি বলা হলো যে তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত কমিশন, কি তদন্ত হবে? আপনি সাগররুনির তদন্ত করতে পারেন না 100-150 বার, সেই জায়গাটিতে এটার কি তদন্তটা করবেন? বাংলাদেশে বলেন তো কোনটার তদন্ত? সেই জায়গাটির আস্থা কি, মানে এই আস্থা আছে, সেই আস্থার জায়গাটি করতে, সেই আস্থার জায়গায় ফেরত হলে সরকারের কাছে কি দাবি আপনাদের? আমাদের কোনো খুনি যার হাতে খুন লেগে আছে, রক্ত লেগে আছে, যে নিজেই হুকুম দিয়ে গুলি করিয়ে মেরেছে এতগুলো মানুষকে, তার সাথে তো কোনো আপোষ হতে পারে না। তার মানে খুনির কাছে বিচারটা কিভাবে দিবে আপনি বলেন? নীলোফার চৌধুরী মনি, এই নেতৃত্ব কি তাহলে আসলে শিক্ষার্থীদের হাতে নেই এখন? শিক্ষার্থীদের হাতেই আছে। শিক্ষার্থীরা কিন্তু অবুঝ না, বরং আমার চেয়ে, আপনার চেয়ে, আমিন ভাইয়ের চেয়ে অনেক বেশি বুঝে। আমরা এতদিন মনে করেছিলাম এরা ফার্মের মুরগি, এরা বাইরে যায় না, এরা অনেক কিছু, এবং দেখেন এরা কিন্তু এখনো নির্দলীয়দের হাতে চলে গেছে। তারা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মনে মনে কেউ কোনো রাজনীতি ভালোবাসলো ভোট দেওয়ার মতো, তারা কিন্তু ওপেন কোনো রাজনীতি করে না, ওই নিয়ে তাদের মাথা ব্যথাও নাই। এই প্রজন্মের সন্তানরা যারা এতগুলো লোক মারা গেল, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয় কম ছিল। আপনি সাইদের কথা বারবার বলতেছিল আমিনুল ভাই, আমি যদি বলি সেই সাইটটার আপনারা বিচার করবেন, তদন্ত করবেন, সমস্ত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব কিছু ওপেন গুলি করলো। একটা গুলি করলে একটা মানুষ মারা যায়। একটা পুলিশ অফিসার বলছে তার ছেলে মারা যাওয়ার পরে তার বসরে ফোন করে যে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি করা লাগে, অথচ ওই পুলিশ অফিসার কিন্তু নিজে যখন মারছে তখন কিন্তু শত শত গুলি সে অপচয় করছে। আমি সেটা সাইদের দিকে আসছি। সাইদকে যখন মারলো পুলিশ, এটা সবাই জানে, আপনারা জানেন, তারপরে আরেকজনের নামে মামলা হয় কেমনে? 16 বছরের একটা ছেলেকে জেলে তোলা হয় কেমনে? পুলিশটা কোথায়? পুলিশের তো একটা নাম্বার আছে, প্লেট আছে, নাম আছে, নামটাও বের করলো, জনগণই বের করলো। সেই পুলিশকে তো আমরা অ্যারেস্ট হতে দেখলাম না, আমরা তো কাঠগড়ায় উঠতে দেখলাম না, আমরা তো তাকে রিমান্ডে নিতে দেখলাম না। অথচ আপনি যেটা বললেন রাজনীতি, আমি রাজনীতি করি কিসের জন্য? বা আমিনুল ভাই রাজনীতি করে কিসের জন্য? জনগণের মঙ্গলের জন্য, জনগণ যাতে ভালো থাকে সেই জন্য। সেইখানে যদি আমার সন্তানরা রাস্তায় পাখির মতো গুলি খেয়ে মারা যাচ্ছে, আমি তার পাশে দাঁড়াতে পারবো না, আমি তার জন্য কথা বলতে পারবো না? নিশ্চয়ই। নীলোফার চৌধুরী মনি, এই যে আপনি একজন সচেতন মানুষ হিসেবে বলছেন, এইখানে রাজনীতিবিদরা এখন কতখানি সম্পৃক্ত হয়েছে এই পুরো বিষয়টির সাথে, কিংবা রাজনৈতিক দল কতখানি সম্পৃক্ত হয়েছে? আপনি বিএনপির কোনো মার্কামারা, ধরেন আমাদের মতো মার্কামারা কাউকে দেখেছেন? আপনি তো বাইরেও কাজ করেন আমি জানি, তো আপনি যদি না দেখে থাকেন, এখন ছাত্র দলের একটা নর্মাল ছেলে ছাত্র দল সাপোর্ট করে, সেও তো কোটার অধিকার চায়।
এটা তো তারও অধিকার। সে যদি তার বন্ধুর জন্য, সে যদি তার ভাইয়ের জন্য, সে যদি তার ছোট ক্লাসের ছোট ছেলেটার জন্য, ছোট ভাইয়ের জন্য সে যদি যায় বা ফেরাতে যায়, অনেকেই কিন্তু মারা গিয়েছে কিন্তু ফেরাতে যেতে যে, অনেকেই মারা গিয়েছে পানি বিতরণ করতে যে, অনেকেই মারা গিয়েছে কিন্তু লাশটা বা গুলি খাওয়া মানুষটাকে টেনে আনতে যে। এই যে অবস্থাটা, সেখানে আপনি কি বলবেন? আর রাজনীতিবিদরা যদি কোনো শব্দই না করতো, এটা কি সুন্দর দেখা যেত, শুভন দেখা যেত? আমাদের সন্তানরা মারা যাবে অথচ আমাদের দেশের রাজনীতিবিদরা চুপ করে বসে থাকবে, এটাকে আপনি কিভাবে নেবেন? আমিনুল ইসলাম আমিন, আপনি মনে করেন কিনা মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে মানে রাজনৈতিক নেতারা এখানে মানে সঠিকভাবে সম্পৃক্ত হতে পেরেছে কিনা? মানে এখানে তো সকলেরই সম্পৃক্ত হওয়া উচিত বলে নিশ্চয়ই আপনি মনে করেন। এরকম একটি ক্ষেত্রে যেখানে একটি সংকট চলছে, সেখানে মানে ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাইরে যারা আছেন তাদের সম্পৃক্ততাকে আপনি কিভাবে পর্যালোচনা করেন? আমি তো আমার বক্তব্যে খুব ক্লিয়ারলি কথাগুলো বলেছি এবং মনিয়াপা যেটি বলছেন, আমি একটা ঘটনা বলি আপনাকে। আমি আবার খুব ক্লিয়ারলি বলছি যে সাইদের হোক অথবা জারি হোক, হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা প্রমাণ সাপেক্ষে বিচার হবে। উনি যেটা বলছেন যে বিচার তো আর আমরা, তদন্ত তো আমরা করছি না, আমরা তো আহ্বান করেছি জাতিসংঘ সহ আন্তর্জাতিক অ্যামনেস্টিকেও যে আপনারা আসেন। এখন তাহলে আপনার রাস্তাটা কোন জায়গায়? কিন্তু মনিয়াপা বলে শেষ উনি ফিনিশিং দিয়ে ফেলেছেন যে খুনির সাথে কোনো আপোষ নেই। তার মানে দাবিটার কোটা সংস্কারের না। আমি শুনেন, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, যখন প্রথম দিন সাইদ সহ মারা গেল 6 জন, ওই দিনই তো মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন। উনি 2টা দিন সময় চেয়েছিলেন। সেই সময়টা যদি দেওয়া যেত না, যদি দাবিটা যদি কোটা সংস্কারের হইতো, তাহলে অন্তত আমি একটা খুব ক্লিয়ার, একটা মৃত্যু কিন্তু আমি ফেরত আনতে পারবো না, সেটা দাবি মানলেও না মানলেও। কিন্তু ওই দিন যদি একটু ধৈর্যটা ধরতাম, এতগুলো মায়ের বুক তো খালি হতো না। আমার কাছে বেশ কয়েকটি ভিডিও আছে, দেখানো যাবে না। পুলিশ যদি গুলি করে, আমি এখনও পুলিশকে দোষীও বলছি না অথবা নির্দোষও বলছি না। একটা মোমেন্টে যখন পুলিশ সামনে দিয়ে গুলি করবে, তাহলে মারা যাবে সামনে যারা আছে তারা, অথবা পেছন দিয়ে গুলি করলে পেছনে যারা আছে তারা মারা যাবে। মাঝখানে একটা লোক কী করে মারা যেতে পারে? একটা শব্দ হলো, একজন লোক মরে গেল, কীভাবে মারা গেল? এক আচ্ছা, চট্টগ্রামের আপনার টিবিএস পত্রিকায় যে অনুসন্ধানী প্রতিবেদন, যে 6 তলার ছাদে বাচ্চা ছিল, সেখানে তার মাথায় গুলি লেগেছে। এখন বলা হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। 6 তলা যদি আমি ধরি, তাহলে একটা ফ্লোর যদি আমি 10 ফিট করে দিলে 60 ফিট, 60 ফিট নিচে এসে আপনার হরিজন্টাল না হয়ে ডিরেক্টলি হেলিকপ্টার দিয়ে গুলি করা সম্ভব কিনা? এই জন্য বলছি অনেকগুলো বিষয় এখানে আছে। আমি এখনো কাউকে দায় মুক্তিও দিতে চাই না, আমি সরাসরি অভিযুক্ত করব। আমরা একটা বিরতির পরে এসে আপনার কাছে আসব। এইজন্য এটা আন্তর্জাতিক তদন্ত দরকার। সেই তদন্তটা কতখানি সুষ্ঠুভাবে হবে, সেখানে আসলে সরকার কতখানি কি করার আছে সকলের, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আর দাবির প্রসঙ্গ তুলেছেন, আসলে দাবিটি এখন তাহলে কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে আপনাদের দুজনের কথাই শুনবো। কিশোর নিবেদিত প্রযুক্ত বাংলাদেশে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আন্দোলনের নেতৃত্বে কে, শিক্ষার্থী না রাজনীতিক, এই বিষয় নিয়ে কিশোর নিবেদিত প্রযুক্তে বাংলাদেশে আলোচনা করছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং বিএনপি সাবেক সংসদ সদস্য সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। আবারও স্বাগত আপনাদের দুজনকে। আমরা আলোচনায় ছিলাম বিরতিতে আগে, আমিনুল ইসলাম আমিন, মানে কে নেতৃত্ব দিচ্ছে, সেখানে শিক্ষার্থীরা এখনো নেতৃত্বের জায়গাটিতে আছে কিনা আমরা একদম সামনের সারিতে দেখছি স্বাভাবিকভাবেই, কিন্তু তাদের যে দাবি, আমরা প্রথমে দেখেছি যে ছাত্ররা 8 দফা একটি দাবি করেছিল, পরে সেটি একসময় 4 দফা হলো, পরে একটি পত্রিকাতে দেখলাম সেটি 9 দফা, তারপর 9 দফায় থেকে গেল। কিন্তু কোনো দফাতে আসলে তারা এখন যেভাবে স্লোগান দিচ্ছে, যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলছে কিংবা প্ল্যাকার্ড লিখছে, সরকার পতনের কথা দফাগুলোতে ছিল না, কিন্তু তাদের শরীরী ভাষা কিংবা এই বিক্ষোভের ভাষা কিন্তু আমরা এখন প্রায় সেটি দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় আসলে কয় দফার আন্দোলন? আমি ওই কথাটাই বলছিলাম যে এখানে মনিয়াপা আছেন, আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে মিছিল করেছি। আমরা 90 সালে এরশাদের পতনের পরে সমস্ত প্রশাসন কিন্তু আমাদের পক্ষে চলে এসেছিল, পুলিশ সহ। আমরা কিন্তু কোনো স্থাপনায় আগুন দিই নাই, কেউ বলতে পারবে না। কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী এরশাদের মন্ত্রীদের বাড়ি দিকে 2টা ঢিল মেরেছিল। এই জন্য আমি মানে আমার সন্তানরাও কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এই জন্য আমি মনে করি কোনো শিক্ষার্থীরা কিন্তু এই সাবভার্সিভ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ নেই। কোনো শিক্ষার্থী কিন্তু আজকে আমি নিজের কানে যে স্লোগান শুনেছি সায়েন্স ল্যাবরেটরিতে, 75-এর হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার, আমি কিভাবে মনে করি এই স্লোগান যারা দেয় তারা সাধারণ শিক্ষার্থী বা নেতৃত্বে তারা, আমি কিভাবে এটা বিশ্বাস করি? এটা তো কোনোদিন স্বাভাবিক স্লোগান হতে পারে না। না, আমরা অস্বাভাবিক স্লোগান তো সেই রাতেও শুনেছি। এখন কারা ওইটার পেছনে কারা সেটাই বলছি। এই জন্য বলছি যে আমি যেহেতু এটা ক্লিয়ার
একটু রাজনৈতিকভাবে গভীরে গেলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যায় যে এর ঘটনা প্রবাহগুলো অনেক লম্বা। তো এখনই আমি বলছি না, কিন্তু এখানে যে সাধারণ শিক্ষার্থীদের হাতে যে মুভমেন্টটা নেই তাতে আমার কোনো সন্দেহ নেই। মানে ওদের হাতে যে ব্যাটন নেই, এই ব্যাটনটা কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এটা হয়তো এখনই প্রমাণিত হবে না, বাট টুডে টুমোরো প্রমাণিত না। কিন্তু মানে এখন সেই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য রাজনৈতিকভাবে যে সমস্ত পদক্ষেপ আমরা দেখছি, কোনো রাজনৈতিক দল সংগঠনকে নিষিদ্ধ করা কিংবা বিরোধী দলের যারা নেতৃত্বে আছেন তাদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, মানে এটি সমাধান কিনা কিংবা এটি নিয়ন্ত্রণের না। আমাদের আপাতত যে তথ্য উপাত্ত আর জামাতের নিষিদ্ধের বিষয়টা যে বিষয়টি বলছেন, তো এমন তো না যে বাংলাদেশের জামাত এই প্রথম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল। এই দলটি পাকিস্তান আমলেও কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির কারণে 59 সালে নিষিদ্ধ হয়েছিল, আবার 62 সালে নিষিদ্ধ হয়েছিল। ওরা কিন্তু এই দলটি প্রতিষ্ঠার পর থেকে সারাক্ষণ মানুষের খুন এবং রক্ত নিয়ে কিন্তু রাজনীতি করেছে, এবং বাংলাদেশেও কিন্তু স্বাধীনতার পরে তারা নিষিদ্ধ ছিল। তো সুতরাং এটা আইনগত একটা বিষয়, এটাকে আমি মনে করি যে এটা এই জায়গায় ঠিক আছে। বাট এই সমাধানটাও আমি মনে করি যে এটা শুধু তো আওয়ামী লীগের একার বিষয় নয়, এটা এখানে যে ভেস্টেড কর্নার যেগুলো আছে তাদেরকেও চিন্তা করতে হবে, এবং যারা নেতৃত্বে আছে আজকে শিক্ষার্থীরা, তাদেরকেও ভাবতে হবে আমাদের আলটিমেট টার্গেটটা কী। হ্যাঁ, ওরা যদি বলে যে না আমরা শেখ হাসিনাকে চাই না, তাহলে সেটা তারা ক্লিয়ারলি বলুক, যেটা স্লোগানের মাধ্যমে বলছে। আবার যদি বলে যে না আমরা বিচার চাই, তাহলে তো আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমাকে বিশ্বাস করো না, করো না। তা আমরা তো বলছি যে ঠিক আছে, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে এটাতে ইনভেস্টিগেট হয়ে বিচার হোক। এর চেয়ে তো উন্মুক্ত, এর চেয়ে ক্লিয়ার হওয়ার তার কিছুই নেই। আমি নীলোফার চৌধুরী মনির কাছে যাবো, তার আগে শুধু জানতে চাই মানে এখনো আলোচনার কোনো সুযোগ আছে কিনা, বা যে নেতৃত্বের কথাই বলছেন যারা শিক্ষার্থীরা যারা সমন্বয় করছে তাদের সাথে কি সরকারের এখনো আর কোনো আলোচনার সুযোগ আছে? আমি মনে করি তাদের সাথে আলোচনা করা যেতে পারে, তাদেরকে ইনভাইট করা যেতে পারে, যে তোমরা আসো কথা বলো। সুযোগটি সেই যদি তারা সেটাকে অ্যাকসেপ্ট করে। জি, ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। প্রশ্ন ওইটি যে মানে আসলে এখন দাবি কি, মানে কয় দফা, আমরা 8 দফা, 4 দফা, 9 দফা, মানে শিক্ষার্থীদের কথাই বলছিলাম। কিন্তু এখন আমিও তো ওদের সাথে মনের দিক থেকে সাপোর্ট করি, বাট ওদের সাথে তো আমাদের কথা হয় না। আমরা ওই যে ওদেরকে যা যা বলে দেখি, আজকে যেমন দেখলাম লাশের ভিতর জীবন দে নইলে গদি ছাইড়ে দে। এই যে লাশের ভিতর জীবন দেওয়া তো সম্ভব না। তার মানে কি, যদি আজকের প্রধানমন্ত্রী, আগে অনেক কথা বলতাম বিনা ভোটের প্রধানমন্ত্রী, নিশিরাতের প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে যদি মিনিমাম যদি দেশপ্রেম থাকতো, দলপ্রেম থাকতো, এবং এই সন্তানদের প্রতি ভালোবাসা থাকতো, কারণ উনি তো মনে করে এই দেশ আমার 14 গোষ্ঠীকে মেরে ফেলছে, এই দেশের কোনো মানুষ থাকে না। উনার মধ্যে যদি থাকতো তাহলে আজকের এই মুহুর্মুহ এত জীবন যাচ্ছে, এত মানুষ রাজপথে নেমে গেছে সমস্ত বাংলাদেশে, উনি ওই কথা চিন্তা করে সুষ্ঠু সুরাহার ব্যবস্থা করতেন। সুষ্ঠু সুরাহা কি হতে পারে? এটাই তো জীবন না যে কোনো মূল্যেই আমাকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতা তো রিভলভিং চেয়ারের মতো ঘুরে ঘুরে আসে। অনেক দিন তো ছিলেন, 15 বছর থেকে তো মানুষকে ভিসিয়ে তুলেছেন। মানে এখন এক দফা মানে, এবং সেখানে এখন তো কথা কিন্তু একটাই, আপনাদের তারা কিন্তু শুনেন, এই যে 6 জন, জানানো যাবে, তো কথা বলেন উত্তরটা নেন না, দুঃখটাই জায়গা। আমি বলি, তারা এই যে 6 জনকে সমন্বয়কে যে অ্যারেস্ট করে 4 দিন রেখে দিল, আপনি বলেন প্রত্যেকটা কারণে, প্রত্যেকটা মুহূর্তে আওয়ামী লীগ ভুল করছে, সরকার ভুল করছে, তাদের 4 দিন রেখে দিল, তাদেরকে চালান দিল না। এটা কোনো পৃথিবীর কোনো আইনে নাই 4 দিন রাখা। 24 ঘন্টার বেশি ডিবি রাখতে পারে না, পুলিশ রাখতে পারে না। সেইখানে তারা 32 ঘন্টা অনশনের পরে তাদেরকে বাধ্য হলো। এই যে তাদেরকে কোথায় কিভাবে রাখছে সেটাও বলে নাই। তারপরে আরেকটা খানাপিনার একটা ব্যাপার, তার বাপ মায়ের আয়না খাওয়ানো, তাদের আয়না খাওয়ানো, এটা উচ্চ আদালত পর্যন্ত তাদের নিয়ে মন্তব্য করেছে। এখন আপনি মনে করেন যে চাউশেস্কু কিন্তু ক্ষমতা ধরে রাখতে চাইছিল, এরকম করে শেষে আমরা কি দেখেছি? যদি চাউশেস্কুর হতে কেউ না চায়, তাহলে তার ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। এই যে কাঞ্জা কাঞ্জা বাসুর পোলা পান, পলক অলক ঝলক, এই ঝলকের কাজ বাজে না এখন, দেশটা এখন আর ঝলকদের মধ্যে না। এগুলো নিশ্চয়ই সরকার কিংবা তারা, আমি এটাই আপনার মাধ্যমে আমি এটাই বলছি, এই দেশপ্রেম আছে বলে এই কথাটা বললাম। মানে একজন বিএনপি সাবেক সংসদ সদস্য হিসেবে বিএনপির অবস্থান এখন আসলে বিএনপির অবস্থান সম্পূর্ণভাবে মানবিক সন্তানদের প্রতি, আমাদের যাদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, আমার অধিকার আছে, আমি চাইতেই পারি। ওরা কি বলেছে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার নিজেকে বলেছে। বলার পরে কি বলেছে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। হ্যাঁ, বলতেই পারে। যে গাছ যে ফলদায়ক সে নাকি নুয়ে থাকে,
সরকারের এত আস্ফালন কোথা থেকে, জনগণের সার্ভেন্ট হয়ে এত আস্ফালন কোথা থেকে আসে? কারণ জনগণের ভোটে তার হতে হয় না, সেই জায়গাটা এই কারণে আস্ফালন। আস্ফালন না হলে কিভাবে বলে সরকার যে যেখানে আমি রাজাকারদের নাতিদের দিব, মুক্তিযোদ্ধার নাতিদের দিব না, এখন কি নাতিরা কি নিবে? আপনি বলেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলে এখন তাদের অবস্থানটি কি? বিএনপির অবস্থান এদের সাথে এখন, আর যখন আমাদের সন্তানরা বলেছে যে গার্ডিয়ানদের নামতে হবে, বিএনপির কেউ কিন্তু এমন না যে তার বাচ্চা কাচ্চা নাই, প্রত্যেকেই মা বাবা, দুই একজন যদি সচেতন নাগরিক হিসেবে তারা নামতে পারে এবং মানবিকভাবে তারা এদের সাথে একত্রতা ঘোষণা করেছে আরো 10-15 দিন আগে। বিএনপি কিন্তু ওপেন বলেছে, এখানে লুকোচাপার কিছু নাই, আপনাদেরকে নিয়েই বলেছে। বিএনপির মহাসচিব উনি কিন্তু প্রেস কনফারেন্স করে প্রতিদিন আপনাদের সাথে কথা বলছে। তাইলে আপনার জনতার দখলে যখন গোটা দেশ, গোটা রাজধানী, তখন সরকারের, এখন কেন সরকারের ওই পলক মার্কা মন্ত্রী মাপ চায়? এতদিন কোথায় ছিল তারা? ওই বনলতা সেনের মতো বলতে হয়, এতদিন কোথায় ছিলেন? বিরতির পরে ফিরে এসে তাহলে সরকার পতন যদি হয়, রাষ্ট্র ক্ষমতাটা কে নেবে? ছাত্ররা নাকি সেই জায়গায় কারা রয়েছে? সেটা নিয়ে আপনাদের দুজনের মতামত শুনবো। আমরা কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে আরো একটি বিরতির পরে ফিরবো, সাথেই থাকুন। আমরা বিরতির পরে ফিরে এলাম। সাম্প্রতিক এই আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থী না রাজনীতি, এটি নিয়ে কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে আলোচনা করছি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি আছেন আমাদের সাথে। ফিরছি আপনাদের কাছে, মানে নেতৃত্ব কে দিচ্ছে, শিক্ষার্থীরা আছেন না রাজনীতিকরা আছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। নীলুফার চৌধুরী মনি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি এই এখনকার সরকারের ক্ষমতার পতন ঘটে, তাহলে রাষ্ট্র ক্ষমতা কে নেবে? মানে ছাত্ররা যদি নেতৃত্ব দেয়, ছাত্ররা কি সেই রাষ্ট্র ক্ষমতা নিতে যাচ্ছে? ছাত্ররা তার ক্ষমতা নিতে চায় না, মানে ছাত্ররা ক্ষমতা নিবেও না। তাদের দাবি, তাদের দাবিটার সাথে যেটা, যেমন ধরেন কিছু জিনিস যেমন শোনা যায়, ওখানে যখন আর্মিরা থাকে, দাঁড়িয়ে থাকে, সব আর্মি তো আর অ্যাটাক করে নাই, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। তো যখন থাকে তখন ছাত্ররা কিন্তু মিছিলে ওইখানে কথা বলতে বলতে বলে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তার মানে কিন্তু আমি এটা বলছি না, কিংবা তারা এরকম এক এক দিকে প্রবাহিত করছে। এখন বিএনপি তো যেটা আওয়ামী লীগ বলে সব সময় যে বিএনপি খোলা পানিতে মাছ শিকারের জন্য এটা করছে, এখন ধরেন একটা নির্বাচন ছাড়া কিন্তু বিএনপি ক্ষমতায় আসার কোনো ওয়েই নাই। তার মানে এখন আপনার কিছু করলে, কিছু হলে, সরকার গেলে একটা যে কোনোভাবেই হোক একটা মানে মাঝখানের একটা সরকার গঠন করতে হবে। সেটা কিন্তু এই দেশের রাজনীতিবিদরা মিলেই করবে, করা উচিত। একটা সরকার তো থাকলো 15-16 বছর, সেটি তো ওই রাজনীতিবিদরাই সেটির সাথে থাকছে, তাই তো? না, রাজনীতিবিদ ছাড়া তো দেশ চলবে না। আপনি যেভাবেই বলেন না কেন, আমাদের আপনারা যত গালি দেন না কেন, পৃথিবীর কোথাও নাই রাজনীতিবিদ ছাড়া দেশ, সেই দেশ খুব ডেভেলপ হয়। আর ডেভেলপ হলেও সেই দেশের অনেক কিছুই থাকে না, প্রাণ থাকে না। সেইখানে আপনি গণতন্ত্রকে সমুন্নত করতে পারেন। আপনি সেখানে ভোটের অধিকারকে মানুষের, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই সিস্টেমটা করতে পারেন। সেটার সঙ্গে ছাত্ররাও যোগ দিবে, কারণ যুগে যুগে এই দেশটা ছাত্রদের কিন্তু এক ধরনের হাতে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের সূতিকাগার বলা হতো, সেই 52 বলি, 69 বলি, 66 বলি বা 71 বলি আমরা, এবং 90 বলি, আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি। এখনো কিন্তু যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল। এবং এইখানে কিন্তু একটা কথা, এই যখন কোটাটাই শুধু ছিল, তখন কিন্তু ছাত্রলীগও এটার মধ্যেই ছিল। এখনো বলা হয় যে অনেক ছাত্রলীগের অনেক নেতারা স্বইচ্ছায় কিন্তু দল ত্যাগ করে আসছে এবং ওই আন্দোলনের মধ্যে আছে। শুধু তাই না, আওয়ামী লীগ কিন্তু এত কিছুর মধ্যে, এই আন্দোলনের মধ্যে কিন্তু অনেকগুলো কমিটি ভেঙে দিয়েছে। এটা কেন ভেঙে দিয়েছে? কারণ বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। সেই বিশ্বাসটা তারা তাদের ঠিক আছে, দল হিসেবে তাদের কৌশল পরিবর্তন করতে পারে, তাদের কৌশল পরিবর্তনের শুনেন, তাদের এখন এমন হয়েছে যে না ঘরকা না ঘাটকা, তাদের ঘরও ঠিক করতে হচ্ছে, বাইরেও ঠিক করতে হচ্ছে। সো এই টাইমে তাদেরকে, আমি একজন পুরখাওয়া রাজনীতি কর্মী হিসেবে বলবো, তাদের কুল থাকতে হবে। তাদের প্রত্যেকটা পদক্ষেপে ভুল, এই ভুলগুলো যাতে না হয়। কারণ আমরা চাই এই দেশে আওয়ামী লীগও বেঁচে থাকুক, বিএনপি বেঁচে থাকুক, বাম রাজনীতি বেঁচে থাকুক, সবাই। আমরা তাদের মতো হুট করে জামাতকে যেমন ধরেন আপনি বাদ দিয়েছে, আমি এক লাইনে শেষ করি। জামাতের এটা কিন্তু একটা সময় কিন্তু এই সরকার প্রধান বলেছিল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যে জামাতকে ব্যান করা যাবে না, এই কারণে যদি আদালত না করে। এখন কিন্তু আদালতের কোনো প্রয়োজন পড়লো না, কোনো গণভোট হলো না,
আপনার আইনের বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। এই প্রেক্ষাপট নিশ্চয়ই এক নয়। এটা কি আপনি মনে করেন যে কালকে জামাতকে বাদ দিয়ে দিল দেখে আজকে সবকিছু না, সেই প্রশ্ন কিন্তু আমার ছিল আমিনুল ইসলাম আমিনের কাছে, মানে এখন আসলে রাজনৈতিকভাবে মানে ক্ষমতাসীন রাজনীতিক বলুন কিংবা রাজনীতিবিদদের আসলে কি করণীয় এই দেশের এই এরকম একটি সংকটময় মুহূর্তে? আমি ওই জায়গায় আসার আগে মনিয়াপার একটা কথাকে একটু আমাকে কন্টেস্ট করতে হয়। উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের অবস্থা এমন হয়েছে যে কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা কয়েকটি ওয়ার্ড কমিটি ভেঙে দিয়েছি। এটা হচ্ছে একটা সাংগঠনিক সিস্টেমের বিষয়। যদি এটাই যদি আওয়ামী লীগের দেউলিয়াপনা হয়, তাহলে তো কয়েকদিন আগে মনিয়াপাদের সংগঠন তো কেন্দ্রীয় সংগঠনের অনেকগুলো পরিবর্তন দেখেছি, পরিবর্তন না, ভেঙে দিয়ে নতুন কমিটি করা হয়েছে। সুতরাং এটাকে ওইভাবে সরলীকরণ করা যৌক্তিক না। আমি যেটি মনে আপনার একটা জায়গায় আমি একমত, সেটি হচ্ছে যে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, ঠিক এই মুহূর্তে আমার নামটি মনে পড়ছে না, সেটি হচ্ছে রাজনৈতিক সরকারের সর্বনিকৃষ্ট পন্থাটি সামরিক সরকারের সর্বোৎকৃষ্ট পন্থার চেয়ে উত্তম। এটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী অনিবার্য সত্য। পৃথিবীর দেশে দেশে যেখানেই সামরিক শাসন জগদ্দল পাথরের মতো চেপে বসে, সেই দেশটি অর্থনৈতিকভাবে মানবিকভাবে বিপর্যস্ত হতে হতে নিঃস্ব হয়ে গিয়েছে। এখন সংকট মনে আপা যেমন একটু আগে পলক ক্ষমা চাওয়াতে উনি খুব উৎসাহ প্রকাশ করেছেন, বাট আমি বিষয়টাকে ইতিবাচকভাবে দেখতে চাই। আমরা তো মানুষ, আওয়ামী লীগ যারা করি, বিএনপি যারা করে, রাজনীতি যারা করে, মানুষের সিদ্ধান্ত তো ভুল আসতেই পারে, এবং সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া কিন্তু কোথাও সেটাকে আমি দোষের মনে করি না, বরং আমি মনে করি যে কোনো ভুল থাকলে সেটা জাতির কাছে সরি বলাটাই তার সংশোধনের জায়গায়। মানে আলোচনা খুব বেশি সময় তো নেই, মানে এখন কি রাজনীতিবিদরা দায়িত্বশীল আচরণ কিংবা ভূমিকা পালন করতে আমি মনে করি, হ্যাঁ মনিয়াপা যেটি বলছেন যে এখন এইটার একটা রাজনৈতিক সমাধানে যাওয়া দরকার, কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে, রাজনৈতিক সমাধানে যেতে গেলে যারা ৭৫-এর হাতিয়ার গর্জটক আরেকবার স্লোগান দিচ্ছে তাদের সাথে বসে রাজনৈতিক সমাধান সম্ভব কিনা, কারণ ৭৫-এর হাতিয়ার গর্জে ওঠা কিন্তু রাজনৈতিক স্লোগান নয়। সুতরাং রাজনৈতিকভাবে এটা যদি সমাধান করতে চাই, তাহলে রাজনৈতিকভাবে যারা এগিয়ে আসবে তাদের সাথে বসতে হবে। ৭৫-এর হাতিয়ার গর্জটক আরেকবার স্লোগান দিয়ে, অথবা আমার মনে হয় আজকে বিকালে সময় পেলে ভালো হতো, কিন্তু এটা নিয়ে এদের সাথে বসে আজকের মতো আমার মনে হয় এখানে শেষ করতে হচ্ছে। 7 নভেম্বর মিন করে অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ আমিনুল ইসলাম আমিন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে। আগামী দিন অন্য বিষয় নিয়ে নিশ্চয়ই হাজির হবো। ভালো থাকুন।